লেখিকা সৌমি ভট্টাচার্যের ইষ্টি কুটুম। বিউলির ডাল রাঁধতে পারো? প্রায় জলসাঘরের ছবি বিশ্বাসের মতো অকারণ গাম্ভীর্যে ও জলদমন্দ্র কণ্ঠে সামনে মাথা নিচু করে বসে থাকা 16 বছরের ইন্দিরাকে প্রশ্ন করলেন রায় বাহাদুর রমেশচন্দ্র রায়। তার আগে অবশ্য হেঁটে দেখাও, চুল খুলে দেখাও, মেয়ের হাতে বোনা কুরুশের কাজে ঠাকুরের আসনের সূক্ষ্ম পর্যবেক্ষণ, এমনকি আড়ালে নিয়ে গিয়ে ইন্দিরার নরম কপাল ঘষে চামড়া প্রায় ছিলে দিয়ে দেখাও শেষ যে অমন দুধে আলতা গাত্রবর্ণটি তারই কিনা। এবার শুরু হলো তার রান্নাঘরে প্রতিভা বিশ্লেষণ। সামান্য মাথা নেড়ে জবাব দিল ইন্দিরা যে পারে। আচ্ছা বলো তো, শুক্তোয় কি কি ফোড়ন পড়ে? মধ্যিখানে টুক করে ফোড়ন কাটলেন রমেশবাবুর বিধবা বড় দিদি মাধবী লতা দেবী, যিনি আড়ালে নিয়ে গিয়ে গায়ের রং পরীক্ষা করে ইন্দিরাকে পাস সার্টিফিকেট দিয়েছেন। কথা বলা নেহাত বারণ। মধ্যবিত্ত পরিবারের মেয়ে ইন্দিরাকে পই পই করে নিষেধ করেছেন মা, কাকি, জেঠি, পিসির দল, যে সে যেন খবরদার কথা না বলে। যা জিজ্ঞেস করা হবে মাথা নেড়ে উত্তর দেবে, আর লেখাপড়া যেটুকু শিখেছে এখনো অবধি তার দরুন উত্তর যদি একান্তই মাথা নেড়ে দিতে না পারে, স্লেট পেন্সিলে লিখে জানাতে। অগত্যা শুক্তোর ফোড়নের তালিকা ইন্দিরা লিখে দিয়ে স্লেটখানা এগিয়ে দিল মাধবীলতার দিকে। কিন্তু অক্ষর জ্ঞানী অষ্টরম্ভা মাধবীলতা নাক কুঁচকে ভুরু নাচিয়ে বললেন, ও মা, নেকাপড়া উলি বিদ্যাবতী বউ আমাদের চাইনি যে। তা তুমি বাছা আমার কানের কাছে মুখখানি নিয়ে এসে ফিসফিসিয়ে বলো, দেখো বাপু, তোমার গলা যেন আমার ভাই বা ভাইপোর কানে না যায়, বুঝলে? এবার একটু পেছন দিকে দৃষ্টিপাত করা যাক। ইন্দিরা মহিম চাটুর্যের একমাত্র বড় আদরের মেয়ে। অসামান্য রূপসী, কৃষ্ণনগরের সর্বশ্রেষ্ঠ কারিগরের গড়া পুতুলকেও হার মানায় তার রূপ। এক ঢাল কোকড়ানো কালো বাহারে চুল, ছোট্ট কপাল, পদ্মকলির মতো ভ্রমর কালো চোখ, চোখের পাতাগুলি এত সুচারু যে চোখ নামালে তার ছায়া পড়ে গোলাপি গাল দুখানিতে। টিকলো বাঁশির মতো নাক, গোলাপের পাপড়ির মতো রাঙা দুখানি চাপা ওষ্ঠ, চাপা ফুলের কোরকের মতো আঙুল। কিন্তু ইন্দিরা শুধুমাত্র রূপ সর্বস্ব মাকাল ফলটি নয়, লেখাপড়ায় তার মেধা সুতীক্ষ্ণ। রবি ঠাকুর আছেন তার মনের দেবতা, প্রাণের ঈশ্বর হয়ে। ভানু সিংহের পদাবলী তার মুখস্থ। আবার বিনোদিনী আর আশালতা যেন তার প্রিয় দুই সখী। বিহারীর প্রেমে সে মজে আছে আজ কতকাল। আহা, অমন পুরুষ কেন যে হয় না! চারুলতার নষ্ট নীড় তাকে রাত জাগায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনেই বলে চারুর সেই শেষ কথাখানি, না থাক। কবীন্দ্রকে প্রাণের অর্ঘ্য নিবেদন করে সে বসে আছে সেই কোন শিশুকাল থেকে, যখন মহিম চাটুর্যের বিদুষী মা মানে ইন্দিরা ঠাকুমা মেঘের কোলে রোদ উঠেছে বা আরেকটু বড় হলে চরণ ধরিতে দিও গো আমারে, অথবা তুমি রবে নীরবে হৃদয়ে মম ইত্যাদি গেয়ে শোনাতেন। আদরের নাতনিটিকে। ইন্দিরা নামটিও তারই রাখা। রাবীন্দ্রিক ছোঁয়া আছে বলেই হয়তো মহিম চাটুর্যেদের অবস্থা আজ পড়ন্ত। পয়সার জোর না থাকলেও রুচিশীল পরিবার। মহিম বাবুর মায়ের কারণেই খানিকটা এই রুচি গড়ে উঠেছে পরিবারটিতে। উমা শশী দেবী নিজের চেষ্টায় যতটুকু পড়তে পারতেন সেটুকুই তার মননকে সমৃদ্ধ করেছিল এক অন্য আলোয়। নিজের মেয়েদের লেখাপড়া শিখিয়েছিলেন। ছেলেদের যখন বিয়ে হবে সদর্পে ঘোষণা করেছিলেন, রূপের গরব আমার চাই না, কিন্তু চোখ থাকতে অন্ধ কোনো মেয়েও এই বাড়ির বউ হবে না। রূপে আমি ভুলছি নে, গুণে ভুলবো। তার স্বামী মেনেও নিয়েছিলেন স্ত্রীটির এই অনন্য সাধারণ কথাখানি। অতএব চাটুর্যে পরিবারের বউ বা জামাই সবাই কিন্তু শিক্ষিত। কুটুম বেছেও ছিলেন তাদের পারিবারিক রুচি আর শিক্ষা দেখে। এহেন ঠাকুমার নাতনি ইন্দিরা যে আর 5টা মেয়ের মতো ঝাঁকের কই হবে না তা বলাই বাহুল্য। ইন্দিরার রূপের খ্যাতি যখন ছড়াতে শুরু করলো, তখনই উমা শশী দেবী মহিমবাবুকে জানিয়েছিলেন যে তার নাতনির জন্য শুধুমাত্র বংশ গরিমায় আলোকিত কিন্তু রুচিবিহীন শিক্ষাহীন পাত্র তার চাই না।
কিন্তু এই রায় বাহাদুর পরিবারটির সম্বন্ধ যখন এলো, তখন উমাশশী দেবী দেখলেন পাত্রটি কলকাতার কলেজে পাঠরত। সচ্ছল পরিবার, যদিও রায় বাহাদুর খেতাবটি তার ঘোর অপছন্দের, তাও সম্মতি দিয়েছিলেন ছেলেকে যে পাত্রপক্ষ এসে মেয়ে দেখতে পারে। কিন্তু তিনিও পাত্রটিকে দেখবেন। ফিরে আসি বর্তমান দৃশ্যপটে। পাত্র ব্রজকিশোর ও আসরে উপস্থিত। শেষে তার সাথে আলাপ করবেন উমাশশী দেবী। কিন্তু ততক্ষণে ব্রজকিশোর ইন্দিরার রূপের ছটায় ঘায়েল। কিন্তু ভিতরে বসে জ্বলে যাচ্ছেন উমাশশী দেবী। নাতনির মনের ওপর দিয়ে যে ঝড় বইছে আন্দাজ করতে পারছেন। বড় বৌমা, ওই সব জল মিষ্টি টিষ্টি যা আছে সব দেওয়া হয়েছে তো? শাশুড়ি কণ্ঠস্বর বিলক্ষণ চেনেন তার বড় বৌমাটি। বুঝলেন ও মাথা নাড়লেন। এবার ডাবের জলটুকু খাইয়ে এই মেয়ে দেখার প্রহসনটা বন্ধ করতে বলো মহিমকে। সে তো আবার কন্যা দায়গ্রস্ত পিতার মতো জোর হস্তে দাঁড়িয়ে আছে সেখানে। হরিকে বলো তো মহিমকে গিয়ে খবর দিক, আমি ডাকছি। বলছি মা। 3 সন্তানের মা বড় বৌমাটি বালিয়ে বাঁচলেন। ওদিকে তখন শুরু হয়েছে আরেক নাটক। রায়বাহাদুর সাহেব ভেবেই নিয়েছেন চাটুজ্জে পরিবার তার খাস তালুকের প্রজা। এদের বাড়ির মেয়েকে বউ করে নিয়ে গেলে এদের আগামী 7 পুরুষ ধন্য হয়ে যাবে। এবং সেখানেই করলেন মোক্ষম ভুলটি। শুক্তোর পর মৌরলার টক, কাতলার কালিয়া, ঘি, রুই, ছানার ডালনা, বাসন্তী পোলাও, বেগুনের বেগম বাহার, এঁচোড়ের কোপ্তা ইত্যাদি সবই রন্ধন প্রণালী ও ফোড়নের তালিকা জেনে নেওয়ার পরে মাধবীলতা দেবী যখন নিস্তার দিলেন ইন্দিরাকে, ঠিক তখনই ঘরের মাঝে বাজ পড়ল। ইন্দিরা মুখ তুলে স্পষ্ট গলায় ধীর ঠান্ডা চোখে ব্রজকিশোরের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, শুনেছি আপনি কলকাতার কলেজে পড়েন। আমি তো সেই সুযোগ পাবো না, তাই আপনাকে জিজ্ঞেস করছি, জোড়াসাঁকো গেছেন কখনো? রবি ঠাকুর পড়েন? গদ্য অথবা পদ্য? পদ্য যদি জানা থাকে একটা আবৃত্তি করে শোনাবেন। বজ্রাহতের মতো স্থানুবত হয়ে গেল রায়বাহাদুরের আদরের ব্রজকিশোর। অন্যদিকে তার বাবা, কাকা আর পিসিমণিটিরও প্রায় জ্ঞান লোপ পাচ্ছে। ওইটুকু মেয়ের মুখে একই কথা! পাত্রপক্ষের সামনে মাথা তুলে দাঁড়িয়ে আবার হবু বরকেই প্রশ্ন করছে। ঘোর কলি। মহিমবাবু, আচ্ছা বাচাল মেয়ে তো আপনার। শিক্ষে দীক্ষের পাঠশালায় একেবারেই পড়াননি দেখছি। লঘু গুরু জ্ঞান নেই এক বিন্দু। শুধু রূপ থাকলেই হলো? গুণের এই ছিরি হলে চিরকাল আপনার বুকে বসেই পাথর ডলবে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রাগে চেঁচিয়ে উঠলেন রায় বাহাদুর। সঙ্গে সানাইয়ের পো ধরলেন তার দিদি। আর রূপের কথাই যদি বলি মহিমবাবু, ওই তো সাদা হাঁসের মতো ফ্যাকাশে রং। আসল হলো শিক্ষে, যা আপনার মেয়ের ছিটে ফোটাও নেই। আমাদের পরিবারের যোগ্য বউ হতে গেলে মুখে কুলুপ দিয়ে থাকতে হবে বাছা। অত রবি ঠাকুর গদ্য পদ্যের মায়া কাটিয়ে সংসারে মন দিতে হবে। আর আমার পরিবারের যোগ্য কুটুম হতে গেলে আপনাদের ছেলেটিকেও সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমার নাতনি ঘরে বসে পড়ে যা জানে, আপনাদের কলেজে যাওয়া ছেলে সেটুকুও জানে না। আর সংসার করতে গেলে ইন্দুকে ওর বই পড়া ইত্যাদি ছাড়তে হবে কেন? ও দুটি তো এক জিনিস নয়। আপনারাই গুলিয়ে ফেলছেন। অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে ভিতর বাড়ি থেকে বৈঠকখানায় এসে দাঁড়ালেন উমাশশী দেবী। তাই বলে মেয়ে মানুষের এত কথা, এত সাহস যে আমাদের সামনে পাত্রকে কাব্য করতে বলবে? চিরবিরিয়ে জ্বলে উঠে প্রায় তেড়ে এলেন পাত্রের পিসিমা ঠাকুরন। তা তুমি বাবু এতক্ষণ ধরে ইন্দুকে গুষ্টির রান্নার কথা শুধলে, আড়ালে গিয়ে ঘষে ঘষে ওর কপালের ছাল তুলে দিয়ে ওর রং পরীক্ষা করলে, আর ও এইটুকুও জানতে চাইবে না? রান্নাঘরটি যদি লক্ষ্মীমন্ত সংসারের মাপকাঠি হয়, তাহলে আপনারা আসুন বরং। এই বিয়েতে আমার সম্মতি নেই। আমি মনে করি স্বামী স্ত্রীর মিলটা হওয়া উচিত মনের, প্রাণের, রুচিবোধের আর শিক্ষার। তবেই ভালোবাসা আর একের অন্যের প্রতি শ্রদ্ধা শেষ দিনটি পর্যন্ত অটুট থাকে। আপনাদের ছেলের সাথে যে আমার ইন্দুর কোনো মতেই হবে না, এ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। শুনলে তো মহিম আমার মতামত। তাহলে এবার এদের যাওয়ার ব্যবস্থা করো। আপনারা দয়া করে বাকি মিষ্টি আর ডাবের জলটুকু গ্রহণ করে যাবেন। আয় ইন্দু, ভেতরে চল দিদি ভাই। উমাশশী হাত বাড়িয়ে ইন্দিরাকে আদর করে ডেকে নিয়ে ভিতর বাড়ির দিকে পা বাড়ালেন।
কমলা সুন্দরী দেবী সেই থেকে ঘর বার করছেন। চিন্তার মেঘ সুন্দর মুখখানিতে কালো ছায়া সৃষ্টি করছে বারবার। ঘোমটা টেনে যে বাড়িতে গিয়ে খবরটুকু নেবেন যে কর্তামশাই ফিরলেন কি না মেয়ে পছন্দ করে, সেই উপায়ও নেই। সঙ্গে আবার বড় ননদও গেছেন, সেটা একটা বাড়তি চিন্তা। দেবরটির ওপরও যে খুব আস্থা আছে তাও না, তবে নিজের সন্তানটিকে চেনেন। ব্রজ অন্তত মাকে না জানিয়ে তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নেবে না। কমলা সুন্দরী নিজের বিয়ে হয়েছিল 9 বছর বয়সে। বাবা ছিলেন নামকরা মুক্তার। 9 বছরের শিশু কন্যার বিয়ে দিয়ে গৌরীদানের পুণ্য অর্জন করেছিলেন বটে, তবে একই সাথে করে নিয়েছিলেন মেয়ে শ্বশুর ঘর করতে আসবে সঠিক বয়স হলে। তাই তার বিয়েটা পুতুল খেলতে খেলতে হয়ে গেলেও স্বামীর ঘরে এসেছিলেন 12 বছর বয়সে। অপূর্ব সুন্দরী ছিলেন, তাই বাবা মা আদর করে নাম রেখেছিলেন কমলা। কিন্তু সেই আদরের কণা মাত্র জোটেনি সেই 12 বছরের বালিকা বধূটির ললাটে। শাশুড়ি তো ছিলেনই, আর তারও ওপর দিয়ে যেতেন সবসময় দুর্মুখ বড় ননদিনীটি। শাশুড়ি দুটো আদরের মিষ্টি কথা যদিও বা বললেন, মাধবীলতা যেন আরো বেশি খড়গহস্ত হয়ে উঠতেন ওইটুকু মেয়ের উপর। কতদিন যে তার ফর্সা বাহুমূলে কালশিটের দাগ বা লালচে গালে আঙুলের ছাপ দেখেছে বাড়ির চাকর বাকর, তার হিসেব আজ আর কমলা সুন্দরী করতে বসেন না। তার নিজের সংসারে তিনি যেন নিজেই অতিথি হয়ে রয়ে গেছেন। অবশ্য আজ বয়স আর অভিজ্ঞতা দুটোই তো বেড়েছে, তাই হয়তো খানিকটা বোঝে যে বিধবা ননদটি ও কোন হুতাশনের আগুনে জ্বলে তার ওপর শোধ তুলতেন। মাধবীলতাও বয়সকালে কম রূপসী ছিলেন না, কিন্তু অকাল বৈধব্য তার জীবনের সব রং কেড়ে নিয়ে তাকে যে এক চরম রিক্ততার আসনে বসিয়েছিল, সেটা তিনি মন থেকে মেনে নিতে পারেননি। তাই যখন ছোট্ট পুতুলের মতো ভাইয়ের বউটি এক গা গয়না পরে ময়ূরকণ্ঠী বেনারসির আঁচলখানি মাথায় টেনে স্বামী সোহাগে পূর্ণ এক রঙিন জীবনের দিকে এগিয়েছে, তখনই নিজের না পাওয়ার যন্ত্রণাটা আরো বেশি বেজেছে মাধবীলতার বুকে। ফলে আরো কঠিন হয়েছেন, আরো নিয়মে বেঁধেছেন কমলা সুন্দরীকে। পান থেকে চুন খসলে নিজের ঘরে নিজেকে বন্ধ করে চালিয়েছেন নিরম্ব উপবাস। তখনই কমলায় গিয়ে হাতে পায়ে ধরে করেছেন মানভঞ্জন। আজ ভাবলে মনে হয় গত জন্মের কথা। তারপরেই কমলার 14 বছর পেরোতে না পেরোতে সংসারে আসে ব্রজ। কিন্তু ছেলে হয়েছে বলেই যে তার পদমর্যাদার উন্নতি হয়েছিল তা কিন্তু নয়। স্বামীর সঙ্গে তখনও তার যোজন দূরত্ব। ভয়ই পেতেন বলতে গেলে। সম্ভ্রম মিশ্রিত শ্রদ্ধা বা ভালোবাসা নয়, নিখাদ ভয় ছিল রায়বাহাদুর আর কমলা সুন্দরীর সম্পর্কের ভিত্তি, যা আজও একই জায়গায় দাঁড়িয়ে আছে। কমলার মরুভূমির মতো জীবনে তার একমাত্র সঙ্গী ও শান্তির জায়গা হলো ব্রজ। মায়ের মতোই কোমল হৃদয় বৃত্তির পরিচয় সে বহুবার দিয়েছে এবং নিজের বাবার কাছে নিগৃহীত হয়েছে। স্কুলে সকলের সাথে রায়বাহাদুরের একমাত্র পুত্রটি যখন অনায়াসে মিশে যেত, তখন গর্বে আলো মাখা মুখ নিয়ে কমলা ছেলেকে শেখাতেন কিভাবে প্রতিটি মানুষ সমান, প্রতিটি মানুষকে সম্মান করতে হয়, এবং মেয়ে মানুষও যে মানুষ সেটাও ছেলেকে বুঝিয়েছিলেন কমলা সুন্দরী। সেই ছোট্ট ব্রজ বড় হলো, আর আজ কমলা সুন্দরী বোঝেন তার পুত্রটির একটি সুন্দর সংবেদনশীল মনও আছে, যা অবশ্য ডাকসাইটে রায়বাহাদুরের ঘোরতর অপছন্দ। পিতা পুত্রের সম্পর্কটিও তাই আর প্রস্ফুটিত হওয়ার সুযোগ পায়নি। ব্রজ বাবার থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে মানসিকভাবে। মাই তার জগৎটা বোঝেন ভালো, মার সাথে তার যত সখ্যতা গল্প। কলকাতার কলেজে পড়ার সিদ্ধান্তটি যখন সে নিয়েছিল, তখন ব্রজ দেখেছিল তার মোমের মতো নরম সরম মাটি চাইলে কতটা কঠিন হতে পারেন ছেলের জন্য। যে পিসিমাকে বাড়ি শুদ্ধ লোক ডরায়, এমনকি ক্ষেত্র বিশেষে তার মাটিও সেই পিসিমার বিরুদ্ধাচরণ করে স্বামীকে রাজি করিয়ে ব্রজকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করেন কমলা সুন্দরী। মায়ের প্রতি নিবিড় শ্রদ্ধাটা ব্রজর আরও বেড়ে যায়। কমলা সুন্দরী যখন ধৈর্যের পরীক্ষা দিয়ে ক্লান্ত, তখন কানে এলো কর্তার ক্রুদ্ধ আস্ফালন আর ননদের গগনভেদী চিৎকার। ও কাকে যেন সাপ সাপান্ত করে তার 14 গোষ্ঠীকে নরকস্থ করছেন। দ্রুত পায়ে এগিয়ে গেলেন কমলা সুন্দরী। ভগবান জানেন মেয়ে দেখতে গিয়ে কি দক্ষ যজ্ঞ ঘটে গেল। ওই ছোট লোকদের বাড়ি মেয়ে দেখতে যাওয়াই উচিত হয়নি কো। বংশমর্যাদা শিক্ষে দিকে কিচ্ছুটি নেই, কি অপমানটাই না করলে আমাদের।
নেহাত আমার ভাই দুটি সাক্ষাৎ শিব ঠাকুর, তাই নীলকণ্ঠের মতো হলাহল পান করে কিছুটি না কয়ে চলে এলো। হতো আমার বাবা, চাবুক পেটার নেকা ছিল ওই মহিম চাটুর্যের কপালে। এক নাগাড়ে কথাগুলি বলে বসে পড়লেন মাধবীলতা দেবী। তার সামনের আগে আহত বাঘের মতো গজরাচ্ছেন রায়বাহাদুর স্বয়ং। ছোট ভাই সতীশচন্দ্রের অবস্থাও তথৈবচ। ঘোমটার আড়ালে কমলা সুন্দরী ভালো করে জরিপ করার চেষ্টা করলেন। কি এমন ঘটলো যে ননদ ঠাকুরনটি একেবারে তুর্কি নাচ নাচছেন, তার ঘরের মানুষটিও রাগে ফুঁসছেন, অথচ ব্রজকে দেখতে পাচ্ছেন না কোনো কোথাও। ছেলেটা গেল কোথায়? কি হয়েছে বড়দিদি? কমলা এগিয়ে এলেন শরবতের গেলাস হাতে। ততক্ষণে রায় বাহাদুর ও তার ভাইয়ের হাতের শরবতের গেলাস ধরিয়ে দিয়ে গেছে বাড়ির পুরনো চাকর। কি আবার হবে? হয়েছে আমার মাথার মুন্ডু। রূপ রূপ করে গলে গিয়ে আমরা ছুটলুম মেয়ে দেখতে। তা মা গো, কি লজ্জার কথা! সে মেয়ে তো দিব্যি কলকলিয়ে কথা কইল। কি সব আগডুম বাগডুম শুধলো ব্রজকে। আবার নাক নজ্জার মাথাকে সকলের সামনে ব্রজকে বলে কিনা কাব্য করে শোনান। আমি তো পেরায় ভিড়মি খাচ্ছিলুম রে বউ। ব্রজকে পদ্য শুধালো ওই মেয়ে। অপলক দৃষ্টিতে ননদকে প্রশ্ন করলেন কমলা সুন্দরী। তা আমি কি মিছে কথা কইছি? রমেশ আর সতীশ তো ছিল, তোর দেওরকে জিজ্ঞেস কর না। মাধবীলতার সামনে স্বামী সম্ভাষণের এখতিয়ার এখনো নেই কমলা সুন্দরীর। হার হাবাতে পরিবার একটি, ঠাকুমার যা চ্যাটাং চ্যাটাং কথা বউঠান, শুনলে গায়ের রং মাথায় ওঠে। দাদা বলে ওনাদের অপমান না করে বেরিয়ে এলেন, না হলে কি ঠাকুরপো, তোমরাও পাল্টি অপমান করতে? তাতে তোমাদের বংশমর্যাদা কমতবই বাড়ত না। কমলার মৃদু অথচ দৃঢ় মতামত শুনে প্রায় লাফিয়ে উঠলেন এবার রায় বাহাদুর। তাহলে কি করা উচিত ছিল? ওই মহিলার পায়ে ধরে ওই মেয়েকে কুলো ডালা দিয়ে বরণ করে বাড়িতে আনা উচিত ছিল। কয়েক ঘা জুতো বেটা করলে তবে শায়েস্তা হতো ওই মহিম চাটুর্যে আর তার মহাদিগ্গজ বিদ্যের জাহাজ মাটি। স্বামীর এই ধরনের কুরুচিপূর্ণ কথার ধরনে অভ্যস্ত কমলা অবাক হয়ে শুনলেন মেয়েটির ঠাকুমাটিও লেখাপড়া জানেন, তার মানে পরিবারটি রুচিশীল। এমন কেউই যে তার ব্রজর স্ত্রী হয়ে আসবে, এমনটাই তো কায়মনোবাক্যে চেয়েছিলেন কমলা। তবে বুঝলেন কাজটা সহজ হবে না। তার সামনে ত্রিভুজের মতো পথ আগলে দাঁড়িয়ে আছেন দাপুটে ননদ, বদমেজাজি অহংকারী স্বামী, যিনি আজ অব্দি স্ত্রীর মর্যাদাটুকুও দেননি তাকে, আর মেরুদণ্ডহীন দেবর যে দাদার দিদির কথাকে ধ্রুব সত্য বলে মনে করে। আর ব্রজ নিজে, কারণ তার মনের কথাটা জানা সব থেকে জরুরি আর জানতে হবে। মেয়েটি ঠিক কি বলেছে? সত্যি কি এদের অপমান করেছে, নাকি অন্য কিছু ঘটেছে যা দেখার চোখ ও মন কোনোটাই এদের নেই? রাত অবধি অপেক্ষা করলেন কমলা। তারপরে সারা বাড়ি যখন ঘুমের অতলে তলিয়ে গেছে আর ওনারও ননদের পদসেবা করা শেষ, তখন পায়ের মল জোড়া খুলে রেখে ধীর পায়ে ঢুকলেন ছেলের ঘরে। ঢুকেই দেখলেন ব্রজ এক মনে দাঁড়িয়ে কি যেন দেখছে জানালার বাইরে। কাছে এসে ছেলের পিঠে সস্নেহে হাত রাখলেন কমলা। মা, তুমি এখনো জেগে? আমি তো জেগে আছি তোর সাথে কিছু কথা বলবো বলে। তুই কার চিন্তায় জেগে? কমলার চোখের সামনে ব্রজর গালে কেউ যেন এক মুঠো আবির ছড়িয়ে দিল। কার জন্য আবার চিন্তা মা? কলেজের পরীক্ষা আছে তাই। তাই তুই জানলার বাইরে রাতের আকাশের দিকে তাকিয়ে চাঁদের সাথে কথা কইছিলিস? নাকি ওই আকাশে যে চাঁদখানি উঠেছে তার মধ্যে কারোর মুখ খুঁজছিলিস? ব্রজ কিছুতেই মায়ের চোখের দিকে তাকাতে না পেরে পেছন ঘুরে নিজের পড়ার বইগুলি নিয়ে পাতা উল্টাতে শুরু করলো। কমলা সবটাই বুঝলেন। ইন্দিরাতেই মন মজেছে ব্রজ কিশোরের। কাছে এসে দুই হাত দিয়ে ছেলেকে শক্ত করে ধরে নিজের দিকে ঘোরালেন। মুখ তুলে আমার সাথে কথা কইবি ব্রজ? যখন থেকে তোরা ফিরেছিস মেয়ে দেখার অনেক ব্যাখ্যান শুনলাম সকলের মুখে, কিন্তু এবার তুই আমাকে বল কি হয়েছিল? বাবা বা পিসিমার বা খুড়ো মশাইয়ের জবানি সেই থেকে শুনছি, এবার তুই বলতো ঠিক কি হয়েছিল? ব্রজ আস্তে আস্তে সব কথা খুলে বলল মাকে। বাদ গেল না ইন্দিরার রূপ ও গুণের প্রশস্তি, উমা শশী দেবীর বিয়ে নিয়ে মতামত, এবং তার নিজের বাড়ির লোকের মেয়েকে পরখ করার স্থূল পদ্ধতিগুলিও। একটা সোজা কথা শুধোবো তোকে, একদম সোজা উত্তর দিবি। আমার ছেলে হয়ে না,
একজন পরিণত বয়স্ক মানুষ হয়ে দিবি, যার ন্যায় অন্যায় মান অপমান বোধটা কাচের মতো ঠুনকো নয়, বা যে রায় বাহাদুরের ছেলে হওয়ার সুবাদে ধরাকে সরা জ্ঞান করে না। তোর কি পরিবারটিকে বা পরিবারের লোকজনকে খুবই অসভ্য শালীনতা বোধহীন মনে হয়েছে? না মা, ইন্দিরা ঠাকুমাকে দেখে আমার শুধু তোমার কথা মনে হয়েছে। আর ইন্দিরাকে দেখে? মুখ টিপে হেসে প্রশ্ন করলেন কমলা সুন্দরী তার একমাত্র সাধের পুত্রটিকে, যার চোখে মুখে তখন লেখা হয়ে গেছে ইন্দিরার প্রতি তার ভালোবাসার উপাখ্যান। কি যে জিজ্ঞেস করো না মা তুমি, আমি ভালো করে দেখিনি, আর তুমি ভেবে বসলে। আমি কি ভেবে বসলাম রে ব্রজ? আমি তো কিছু বলিনি তোকে, শুধু শুনছিলুম যে ছেলে আমার ভালো করে না দেখেই বলে দিতে পারলো ইন্দিরার ডান চিবুকে একটা ছোট্ট কালো তিল আছে। জাদুবিদ্যে শেখায় নাকি রে তোর কলকাতার কলেজে? ব্রজ বুঝলো ধরা পড়ে গেছে মায়ের কাছে। ইন্দিরার রবীন্দ্রপ্রীতি, তার ঋজু অথচ মিষ্টি ব্যক্তিত্ব তার রূপকে আরো কয়েকশো গুণ বাড়িয়ে তুলেছে ব্রজর চোখে। এই জীবনে আর কাউকে ইন্দিরার জায়গায় স্ত্রী বলে মানতে পারবে না সে। যাই, অনেক রাত হলো, কাল আবার ভোর থেকে ছিষ্টির কাজ শুরু। তুইও শুয়ে পড়, লম্পটা বরং নিভিয়ে দিয়ে যাই। বলে কমলা সুন্দরী লম্পখানি বুঝিয়ে দিয়ে ঘর থেকে যেই বেরোতে যাবেন, মা বলে তার হাত দুখানি ধরল ব্রজ। মায়ের সামনে মনের কথা বলার জন্য এই আধারটুকুর বোধহয় প্রয়োজন ছিল তার। মা জানি বাবার পিসিমা কিছুতেই হতে দেবেন না, কিন্তু আমি যে ইন্দিরাকে মনে মনে ভালোবেসে ফেলেছি মা। সারা জীবন একজনকে ভালোবাসা যায়, আর তা সত্ত্বেও যদি অন্য কাউকে আমাকে জোর করে গ্রহণ করতে বাধ্য করা হয়, তাহলে সে নিষ্পাপ মেয়েটিকে আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না। স্ত্রীর সম্মান ও মর্যাদা পেলেও আমার মন সে কোনোদিনই পাবে না। সে তো চরম দ্বিচারিতা মা, আমি তা করতে পারবো না। কয়েক মুহূর্তে এতগুলি কথা বলে ব্রজ হঠাৎ হেসে ফেলে বলল, অবশ্য এটাও ঠিক, ইন্দিরার আমাকে একেবারে পছন্দ হয়নি। ওর ঠাকুমা তো বলেই দিলেন এই বিয়েতে উনি রাজি নন, কারণ মনের মিল ওনার নাতনির আর আমার বোধহয় ইহজন্মে হবে না। তাই ছেড়ে দাও মা, এই বিষয়টা ছেড়ে দাও। শুধু আর কোথাও মেয়ে দেখতে আমাকে পাঠিও না, তোমার দুটি পায়ে পড়ি মা। কমলা সুন্দরী সবটুকু শুনলেন, বুঝলেন কি ঝড় চলছে তার ছেলের মনের ওপর দিয়ে, কি কষ্টে ছটফটিয়ে উঠছে ব্রজর নরম মনখানি। ভালোই তো বেসেছে, ঘৃণ্য অপরাধ তো করেনি। আর ইন্দিরার সম্পর্কে যা শুনলেন ছেলের মুখে, ভেবে দেখলেন ঠিক ওর মতোই বউ চাই এই পরিবারে। বংশের ধারাটি বদল হবে, রূপোর জায়গায় শিক্ষা আসবে, রুচিবোধ আসবে ওই মেয়েটির হাত ধরে, সেটাই তার কাম্য। অত ভাবিসনি ব্রজ, দ্বিচারিতা করতে তোকে আমি দেব না, যা ঘুমিয়ে নে, ভোর হয়ে এলো প্রায়, আর আমি তো আছি। বলে ছেলের মাথায় আদর করে হাত বুলিয়ে ঘর থেকে বেরিয়ে নিজের শয়ন কক্ষের দিকে এগোলেন কমলা সুন্দরী, ঠোঁটে বিশ্বজয়ের হাসি আর চোখে অবাধ্য আনন্দের অশ্রু। সূর্যের রক্তিম আভা যখন বিগত দিনের সমস্ত গ্লানি, সাফল্য, অসাফল্য, ক্লান্তি, যন্ত্রণা, মান, অপমান, দুঃখ, খুশির হিসেব লেখা পাতাখানি উল্টে দিয়ে নতুন একটি দিনের রচনা করলো, তখন ইন্দিরা আর ব্রজর দুটি নবীন জীবনেও রচিত হলো এক নতুন অধ্যায়। অনুরাগের ছোঁয়া মাখা সকালটা শুরু হলো দুজনের দুরকম ভাবে। একদিকে ব্রজ যখন তার আসন্ন ভবিতব্য মেনে নিয়ে ভাগ্যের সাথে এক প্রকার সন্ধি করেই রেখেছে যে বিরহের অনলেই পুড়ে দগ্ধ হবে দূর থেকে চিরকাল, কারণ সে ধরেই নিয়েছে ইন্দিরার তাকে কণা মাত্র মনে ধরেনি। অন্যদিকে ইন্দিরার মনের অবস্থাও কিন্তু খুব ভালো নয়। একজোড়া মধু রঙের চোখ অবাক বিস্ময়ে তাকে যেন সম্মোহিত করে রেখেছে গতকাল থেকে। ওই চোখ দুটিতে কি কাব্য লেখা ছিল তা পড়ার সুযোগ হয়তো আর ইহকালে তার হবে না, কিন্তু ওই কয়েকটি মুহূর্তে দৃষ্টি তাকে কি এক অদ্ভুত ভালো লাগা, ঘোর লাগা মোহের বাঁধনে বেঁধেছে যে সকাল থেকে আনমনে ইন্দিরা বারবার চোখ দুটি বন্ধ করে পড়ার চেষ্টা করছে। কিছু কি ছিল ওই দুটি কটা চোখের নির্মল দৃষ্টিতে? যখন সে রবি ঠাকুরের পদ্য শুনতে চেয়েছিল, নাকি সেও ভেবে বসে আছে ইন্দিরাকে বাঁচাল, নাকি সেও ভাবছে ইন্দিরার শিক্ষা দীক্ষা নেই একেবারে?
ব্রজর বাড়িতে এদিকে শুরু হয়েছে নতুন উদ্যমে আবার মেয়ে দেখতে যাওয়ার প্রস্তুতি। খবর গেছে 7টি ভিন্ন গ্রামের নামকরা ঘটককুলের কাছে। তারা আসবেন 2-3 দিনের মধ্যে সমুদ্র মন্থন করে সাক্ষাৎ লক্ষ্মীর সংবাদ নিয়ে। ওদিকে কমলা সুন্দরী জানেন ছেলের মন। ইন্দিরা যে সবটুকুই জুড়ে বসে আছে তা তিনি জেনেছেন ছেলের চোখ পড়ে। মা হয়ে তিনি কিছুতেই ছেলের মতের বিরুদ্ধে তার বিবাহ সম্পন্ন হতে দেবেন না। এ যেন তারই এক অলিখিত যুদ্ধ তার নিজের ভাগ্যের সাথেই। শৈশবে বিয়ে হয়েছিল, আজও জানেন না স্বামী স্ত্রীর সম্পর্কটি কতখানি নিটোল শ্রদ্ধা ও ভালোবাসার হতে পারে। অত বড় ছেলের মা হয়েও তাই তার কিশোরী মনখানি আজও সজীব। ভালোবাসার প্রতি এক তীব্র মোহ আছে। তিনি যা পাননি তার ছেলেকে নিজের হাতে তা তুলে দেবেন। নিজের কাছেই তিনি নিজেই অঙ্গীকারবদ্ধ। তার দেবর সতীশচন্দ্রের সহধর্মিণীটি একটু আধটু পড়তে পারত যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসে। তাই ছোট যা বাসন্তীবালার কাছে দুপুরে লুকিয়ে পড়তে শিখেছিলেন, আর লেখা শিখিয়েছিল তাকে ব্রজ। তাই ননদ আর স্বামীর অগোচরে কমলা লিখতে পড়তে দুটোই পারেন। তাই তার বুঝতে অসুবিধে হয়নি যে ইন্দিরাই হতে পারে ব্রজর সঠিক জীবন সঙ্গিনী। কিন্তু ভাবা এক আর করা এক। বুঝলি বড় বউ, এবার যেখানে ব্রজর জন্য মেয়ে দেখতে যাব, আগাম জাইনে রাখবো। মেয়ে যেন বিদ্যেউলি লীলাবতী না হয়। খনার বচন শুনতে তো আর যাচ্ছি না আমরা, যাচ্ছি আমাদের বাড়ি লক্ষ্মী আনতে। অত খড়খড়ে কথা হলে মা লক্ষ্মী আর অচলা হয়ে থাকবেন না সংসারে। পরিষ্কার করে কথাগুলি ঘটক বেটাদের বলে দিতে হবে। ও মা সরস্বতী মাথায় থাকুন, একটি ভালো পরিবার আর একটি সুলক্ষণা মেয়ে হলেই হবে। কি রে বউ, তোর মুখে কুলুপ কেন? সেই থেকে তো আমি কথা কয়ে যাচ্ছি। বলে মাধবীলতার মুখের গহরে এক বিশালাকার পান চালান করে উৎসুক দৃষ্টিতে তাকালেন কমলার দিকে। ওদিকে কমলা তখন রান্নাঘরের মেঝেতে বসে স্বরের নাড়ু করতে করতে ঘোমটাটা একটু খাটো করে ননদের দিকে মুখ তুলে তাকালেন। বড়দিদি, আপনার কোনোদিন দুঃখ হয়নি যে এত ভালো ভালো বই আছে আপনার ভাইয়ের বৈঠকখানায়, কিন্তু একটিও আমাদের পড়ার উপায় নেই? না বাপু, হয়নি। সেই জন্যই তো শিক্ষে সহবত জ্ঞান আছে, লঘু গুরু বোধ আছে। আর তোকেও বলি বউ, অত জেনে মেয়ে মানুষের হবে কি? কোন স্বর্গের বাতি জ্বালাবি? মেয়ে মানুষও তো মানুষ বড়দিদি। যা কিছু ভালো, যা কিছু সুন্দর, তা কেবল পুরুষদেরই একচেটিয়া কেন হবে বলুন? আমার তো খুব শখ যায় ওই বইগুলি তাক থেকে নামিয়ে পড়ি। তবে আমার কি সেই শখ আর মিটবে এ জীবনে? ভেবেছিলুম ব্রজর বউ এলে লাল টুকটুকে ঘোমটা মাথায় দিয়ে পায়ের মল বাজিয়ে ওই ঘরখানিতে নানান বই খুঁজবে, পড়বে, আর দেখে আমার চক্ষু জুড়োবে। কিন্তু আপনারা তো সমন জারি করেছেন লেখাপড়া জানা বউ ঘরে তুলবেন না। ও বউ, তোর পেটে পেটে এত জানতুম না তো। তা রাতের বেলা সোহাগ করে স্বামীকে বলে দেখ। বিষণ্ণ দৃষ্টিতে ননদকে একবার দেখলেন কমলা। মোক্ষম জায়গায় আঘাত করেছেন মাধবীলতা। স্বামীকে কোনো কিছুই বলার বা দাবি করার অধিকার স্ত্রী হয়েও যে তার নেই, এই তথ্যটি মাধবীলতার অগোচর নয়। তাও হুল বিধিয়ে কথা বলতে ছাড়েন না তিনি। হৃদয়ের ঠিক যেখানে অঝরে রক্তক্ষরণ হয়েই চলেছে দিবানিশি, সেখানে অস্ত্রাঘাত করেন তার মায়ের বয়সী ননদ ঠাকুরনটি। নিজে নারী হয়েও এক অন্য নারীর যন্ত্রণা বোঝার মতো মন তার কোনো কালেই ছিল না। নিজের বৈধব্য তাকে আরো বেশি স্বার্থপর ও কঠিন করে তুলেছে। আপনার ভাই যে আমার কথায় ওঠা বসা করেন না বড়দিদি, তা আপনি বেশ জানেন। সেই কোন ছোটবেলায় বিয়ে হয়ে এসেছিলাম এ বাড়িতে। আপনার চোখের আড়ালে আমার জীবনের বা দাম্পত্যের কোনো ঘটনাই ঘটেনি, তাও আপনি। যাজ্ঞে, আমার সুখ অসুখের বিচার শেষ দিনে ওপরওয়ালার কাছেই হবে। তবে ব্রজর মতামত নেওয়াটা আমি মা হিসেবে আমার কর্তব্য মনে করি। আর হ্যাঁ, সেই কথাখানি আপনার ভাইকে আমি নিশ্চয়ই জানাবো। কি আর করবেন, সেই কিছু বছর আগেও গায়ে হাত তুলতেন। মাঝে ব্রজ বড় হওয়ায় বন্ধ হয়েছিল, আবার না হয় তুলবেন। কিসের জোরে এত বড় বড় কথা কইছিস বউ? বুঝতে পারছি না বাপু। রাগলে ভাই আমার চণ্ডাল, তা তুই ভালোই জানিস। তাও অগ্নিকুণ্ডে ঝাঁপ দিবি? যে তোরও কি কম ছিল? তাই গায়ে হাত তুলেই শাসন করতে হয়েছে আমার ভাইকে। সে পুরুষ সিংহ মাগের ভেড়া হয়ে থাকবে কোন দুঃখে শুনি? তাই নিয়ে দেখছি তোর চোখের রাঙা পানি এখনো শুকোয়নি কো। তুই জোর করে লেখাপড়া শিখতে চাইবি, আর রমেশ অমনি জোর হস্ত হয়ে মেনে নেবে?
ওই কয়েক ঘা পড়েছিল বলেই তুই আজ রায় বাহাদুর গিন্নি হয়ে শাড়ি গয়না সিথির সিঁদুর ঝলমলিয়ে ঘুরছিস লো। আর জানিস নে, লক্ষ্মী সরস্বতী দু বোনের আকচা আকচির কথা, একজন এলে অন্যজন অমনি ছুটে চলে যান। আমাদের তাই লক্ষ্মী চাই। ছোটবেলায় একটু নেকাপড়া করেছি কি করিনি, শ্বশুর বাড়িতে স্লেট অবধি ছুঁইনি। হাত খালি করে বাপের বাড়ি এসে উঠতে হলো, তুই আমায় শেখাবি? মাধবীলতা চোখ দুটি সরু করে নিরীক্ষণ করলেন ভাতৃবধূকে। কমলা ননদের কড়া দৃষ্টিকে কিছুটা ইচ্ছে করেই উপেক্ষা করে নাড়ুর থালা হাতে উঠে দাঁড়িয়ে ঘোমটাখানি মাথার ওপর টেনে প্রত্যুত্তরে বললেন, কোনো শাস্ত্রে এমন কথা লেখা নেই বরদিদি যে লক্ষ্মী সরস্বতী এক জায়গায় থাকতে পারেন না। সরস্বতী থাকলে লক্ষ্মী নিজেই ধরা দেবেন। নিজের অজ্ঞতা লুকোতেই আমরা সবকিছু শাস্ত্রের ওপর চালিয়ে দিই। যাই হোক, বেলা হলো, যাই আমি শেষেলের দিকে। ব্রজটা যে কয়েকটা দিন আছে নিজেই রান্না করে খাওয়াতে স্বাদ যায়। ননদের সাথে কথায় ইতি টেনে কমলা সুন্দরী পা বাড়ালেন বাইরের দিকে। যদি সঠিক আন্দাজ করে থাকেন আর ননদটিকে ঠিক মতো চিনে থাকেন, তাহলে একটা হেস্ত নেস্ত করতে রায় বাহাদুরের সামনে আজই তার ডাক পড়বে। অপেক্ষায় রইলেন ব্রজর মা, আর সাহসে বুক বাঁধলেন রায় বাহাদুর পত্নী। অস্তমিত সূর্যের শেষ রশ্মিটি যখন বিশ্ব চরাচরকে রাতের চন্দ্রমার হাতে সমর্পণ করে বিদায় নিচ্ছে, ইন্দিরার চোখ থেকে এক বিন্দু মুক্ত ঝরে পড়ল। ইন্দু, দিদি ভাই, সকাল থেকেই দেখছি মুখ ভার করে আছিস, কি হয়েছে মা? মাথায় হাত রেখে স্নেহ ভরে শুধলেন উমা শশী দেবী। তার প্রখর দৃষ্টি আজ সারাটা দিন শুধুই প্রিয় নাতনিটিকে আগলে রেখেছিল। ভেবেছিলেন ইন্দু নিজেই কিছু বলবে তাকে, কিন্তু এখন নিজেই কথা বলার সিদ্ধান্ত নিয়ে এসে দাঁড়ালেন ইন্দিরার সামনে। দু হাতে ঠাকুমাকে জড়িয়ে ধরল ইন্দিরা। চোখ বুজে জোরে নিঃশ্বাস নিতেই নাকে এলো সেই পরিচিত আঘ্রাণ। প্রশ্রয়ের আর ভালোবাসার মিশেলে জন্ম নিয়েছে যে সুবাস, ইন্দিরার পরম আশ্রয় যে আঁচল, সে আঁচলখানিতেই মুখ লুকোলো সে। কাল বোধ হয় ওই ওনাদের সামনে ওনাদের ছেলেকে প্রশ্ন করা ঠিক হয়নি, তাই না ঠাকুমা? এ কথা কেন বলছো দিদি? ওনারা তোমাকে এত কিছু শুধলেন, গায়ের রং পরীক্ষা করলেন, হাঁটতে বললেন, চুলের বহর দেখতে চাইলেন, রান্নাঘরের স্বাদ কাহনও জেনে নিলেন। তাহলে তোমার কেন মাত্র দুটি প্রশ্ন করা উচিত হয়নি বলে মনে হচ্ছে? ওনারা ঝেড়ে বেছে যাচিয়ে নিচ্ছিলেন তোমাকে, ওনাদের মাপকাঠিতে মেপে, যা শুধু বাহ্যিক সৌন্দর্য আর রান্নাঘরে সীমাবদ্ধ, কিন্তু তোমার চোখে তোমার জীবন সঙ্গীর যে আধারটি তৈরি হয়েছে, তুমি প্রশ্ন করেছো সেই মাপকাঠিতে। গোলটা বাঁধলো কোথায়? না মানে ওনাকে সবার সামনে পদ্য শোনাতে বলাটা। বিয়েটা পুতুল খেলা নয় ইন্দু। এই একটি মাত্র সম্পর্কে নারী পুরুষের সমান অধিকার ও দায়িত্ব থাকা উচিত বলে আমি মনে করি। স্ত্রী বা স্বামীর মন যদি একই খাতে না বয়, তাহলে সে বিবাহিত সম্পর্ক বড় যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায় মা। মানিয়ে নিতে নিতে দুজনেই একসময় ফুরিয়ে যায়, চারপাশটা অন্ধকার হয়ে যায়। জৈবিক নিয়মে সন্তান আসে ঠিকই, কিন্তু বিয়েটা মরে যায়। তবে তবে কি? উৎসুক নয়নে উমা শশীর দিকে মুখ তুলে চাইল ইন্দিরা। নিজের মনের ঝড়কে যখন ভালো করে বুঝতেই পারছে না, তখন একটা অবলম্বনের বড় প্রয়োজন। কাল তুমি যখন প্রশ্ন করেছিলে, তখন ব্রজকিশোরের মুখে একটা প্রাথমিক বিস্ময় কাজ করলেও পরে কিন্তু সেখানে আমি ভালো লাগার লুকোচুরি খেলা দেখেছিলাম। কোথাও যেন একটা সম্ভ্রম মিশ্রিত আবেশ ছিল দু চোখের চাহনিতে। এই বুড়ো চোখে সবটাই ধরা পড়েছে ইন্দু, আর সকাল থেকে তোকেও দেখে যাচ্ছি। এবার খুলে বলতো, আমি যা ভাবছি সেটাই কি ঠিক? ব্রজকিশোরকে মন দিয়ে বসে আছিস? আর পারল না ইন্দিরা। ওই অবস্থাতেই ঠাকুমাকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেলল। জীবনের প্রথম প্রেম যে বড়ই তীব্র আশ্লেষের আবেগ নিয়ে আসে, বড়ই গভীর হয় সেই না পাওয়ার বেদনা। রক্তাক্ত ক্ষত বিক্ষত হৃদয় আর তৃষিত নয়ন শুধু প্রেমাস্পদকেই খুঁজে চলে অহরহ। বুদ্ধিমতী ইন্দিরার সচেতন মন তাকে বারবার বলে চলেছে ও পথে না এগোতে, কিন্তু হায় রে, মন যে চেতনে অবচেতনে ব্রজর দিকে সহস্র পায়ে ছুটে চলেছে। রামধনু দেখেছিস দিদি ভাই? 7টি রং ঠিক পরপর সাজানো থাকে প্রকৃতির নিজস্ব খেয়ালে। একটি রঙও যে এদিক ওদিক হবে তার উপায় নেই। মনের মানুষের সাথে মনের মিলটাও ঠিক সেরকম। 7টি রং আর 7টি সুরের এক আশ্চর্য মেলবন্ধন। ব্রজ নামের রংটির পাশে যদি ইন্দিরা নামের রংটিরই বসার কথা থাকে, আর সেটা যদি পূর্ব নির্ধারিত হয়, সেটা আটকায় কার সাথী?
তুই মিছেই ভেবে মরছিস। কিছু কাজ ওই ওনার ওপরেও ছাড়তে হয় রে ইন্দু। মৃদু হেসে বললেন উমা শশী দেবী। নাতনির বর্তমান মনের অবস্থা ঠিকই আন্দাজ করেছিলেন তিনি। শুধু ইন্দিরার মুখ থেকে শুনতে চাইছিলেন ব্রজকিশোরকে তার যে খুব অপছন্দ হয়েছিল তাও নয়, কিন্তু পরিবারটিকে অত্যন্ত স্থূল অশিক্ষিত বলেই তার ধারণা জন্মেছে। তাই যদিও মহিম এই ব্রজকে জামাতা করার কোনো উপায় বের করতে পারে, ইন্দিরা কি পারবে ওই পরিবেশে মানিয়ে নিয়ে থাকতে? ভালোবাসা দুটি মনকে জুড়ে রাখে ঠিকই, কিন্তু পরিস্থিতির আগুনে ঝলসেও মারে। উমা শশীর দৃপ্ত অভিজ্ঞ মুখে চিন্তার ছায়া ঘনিয়ে এলো যখন সিঁড়ি ভেঙে নিচে নামতে নামতে কানে এলো ইন্দিরার মিষ্টি গলায়, কেটেছে একেলা বিরহেরও বেলা, আকাশ কুসুম চয়নে, তোমারও দুখানি নয়নে। কমলা ঠিক যেমনটি ভেবেছিলেন ঠিক তেমনটি তার ডাক পড়ল রায় বাহাদুরের বিচার কক্ষে ঠিক সাঁঝের বেলা। সবে শঙ্খ বাজিয়ে গলায় আঁচল দিয়ে কুল দেবতাকে প্রণাম করে উঠেছেন। ভগ্নদূতের মতো তড়িঘড়ি পায়ে তাকে ডাকতে এলো বাড়ির পুরনো পরিচারিকা লক্ষ্মীমণি। এর আগেও সে রায় বাহাদুরের হাতে কমলা সুন্দরীকে বহুবার নিগৃহীত হতে দেখেছে। প্রায় প্রতি রাতে রায় বাহাদুরের পত্নী প্রেম সম্ভাষণের শব্দ দূষণে একসময় কেঁপে উঠত গোটা বাড়ি, আর কমলার গায়ে সেই সব আদরের চিহ্ন ফুটে উঠত পরদিন সকালে। সবই লক্ষ্মীমণির দেখাও জানা। খোকাবাবু মানে ব্রজ বড় হওয়ার পর খুব একটা শাসনের প্রয়োজন পড়েনি কমলার। তবে আজ কি কারণে এই ডাকটা লক্ষ্মীমণিও জানে না, কিন্তু অজানা আশঙ্কায় বুক কাঁপছে তার। বৌদিদি শিগগির যাও সেথা, বর দিদি আগে ভাগে গিয়ে দাঁড়িয়ে আছে। ছোট কর্তাও হুড়মুড়িয়ে ঢুকলো দেখে এনু, ছোট বৌদিদিও ঘরবার করতেছে, তুমি যাও দেখি। কমলা স্থির নিশ্চল মুখে শুনলেন সবটা। মঞ্চ তৈরি, পাশার দান তিনি চেলেছিলেন, ঘুটিগুলো তারই সাজানো। এবার প্রতিপক্ষের পালা, তাকে শুধু সাবধানে ঠান্ডা মাথায় তার পাল্টি চালটি চালতে হবে। এই সম্মুখ সমরের জন্য তিনি নিজেকে গতকাল রাত থেকে প্রস্তুত করেছেন। সন্তানের জন্য মা করতে পারেন না এমন কোনো দুরূহ কাজ সত্যি বোধ হয় বিধাতাও নির্মাণ করেননি। আমি যাচ্ছি, লক্ষ্মী শোন, খেয়াল রাখবি ব্রজ যেন বাড়ির ওই দিকটায় না যায়। সে পাশের পড়া পড়ছে, তুই ওর ঘরের সামনে গিয়ে বসে থাক, ও যেন খবরদার এদিক পানে না আসে। বিস্ফারিত নেত্রে লক্ষ্মীমণি কমলা সুন্দরীর এই ঠান্ডা শীতল রূপটুকুর মধ্যে লুকিয়ে থাকা তেজকে দু চোখ ভরে দেখল। ঠাকুর তুমি দেখো, বৌদিদির সম্মানে যেন আর ঘা না লাগে। মনে মনে ইষ্ট দেবতাকে স্মরণ করে লক্ষ্মীমণি পা বাড়ালো ব্রজর ঘরের দিকে। কমলা নিজের কক্ষে এসে দৌড় দিলেন। ভালো করে আরশিতে নিজেকে দেখলেন একবার। তার প্রতিবিম্ব মুহূর্তে মুহূর্তে বদল হতে থাকলো। ছোট বালিকা বধূ থেকে ররুদ্যমানা ষোড়শী যুবতী থেকে মা হয়ে ওঠা প্রতিটি কমলা তাকে মনে করিয়ে দিল তার বিগত দিনের ইতিহাস। নিজেকে স্বর্ণ লঙ্কার থেকে খানিকটা ভারমুক্ত করে যেটুকু গয়না থাকলেই নয় ঠিক ততটুকু গয়না পরে আঁচলখানি মাথায় টেনে ঘরের দৌড় খুলে সতেজে আত্মবিশ্বাসে ঋদ্ধ পদক্ষেপে এগিয়ে গেলেন স্বামীর বিচার কক্ষের দিকে। এক একটি মুহূর্ত যেন 1000 আলোকবর্ষের সমান মনে হলো কমলার। পায়ের মন্থর গতি আরও শ্লথ হতে লাগলো। সকালবেলা ননদের সামনে যখন নিজের চালটি চেলেছিলেন তখন অবধি জানতেন তার প্রতিপক্ষ পাল্টি চাল নিয়ে সামনে আসবে, এবং এও জানতেন তার জবাব কি হবে। তবে ভাবা এক জিনিস, করে দেখানো আরেক। তাছাড়া স্বামীকে ননদকে ভয় পাওয়াটা ঈশ্বর যেন তার মধ্যে গেঁথে দিয়েছেন এক প্রকার জোর করেই। ভয়টা মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে, তবে তার মানসিক প্রেক্ষাপটখানি কিছুটা হলেও আলাদা। যুদ্ধটা নিজের আত্মসুখের সন্ধানে নয়, সন্তানের মঙ্গলের জন্য এক জননীর লড়াই। হৃদয় দিয়েই লড়বেন এই হৃদয়হীন পরিবারটির সাথে, যাতে রায়বাহাদুর পরিবারের নিষ্ঠুরতার কালিমালিপ্ত অধ্যায় কমলা সুন্দরীতেই শেষ হয়। এই যুদ্ধে ইন্দিরাকে তার চাই সহযোদ্ধা হিসেবে। যে নিঃশব্দ বিপ্লবের আগুন তিনি জ্বালিয়েছেন, ইন্দিরাই হতে পারে তার কাণ্ডারি। অতএব কমলা ডান হাতে শক্ত করে ঘোমটা টেনে পা রাখলেন রায়বাহাদুরের বিচার কক্ষে। গড়গড়ায় আয়েশ করে টান দিতে দিতে আধশোয়া অবস্থায় স্ত্রীটিকে একবার দেখলেন রায়বাহাদুর। তুই যা, পা দিয়ে প্রায় ঠেলা মেরে সরালেন এক কিশোরকে, যে এতক্ষণ মাথা নত করে পদসেবা করছিল। অজান্তেই ভ্রুকুটি করে মুখ তুললেন কমলা স্বামীর এই পাশবিক আচরণে। দেখলেন পাথরের মতো ঠান্ডা স্থির দৃষ্টি রায়বাহাদুরের। পেছনে মূর্তিবৎ দাঁড়িয়ে আছে তার ছোট ভাই, আর মাধবীলতা বসে আছেন তাকিয়ায় হেলান দিয়ে সাধের ভাইটির পাশে। বড় বউ,
শুনলুম তুমি আজ সকালে বরদিদির সাথে শাস্ত্র আলোচনা করছিলে। তা বেশ। স্বামীর এই দৃষ্টি ও কণ্ঠস্বরের সাথে ঘনিষ্ঠ পরিচয় আছে কমলার, তাই বুঝলেন পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে আজ আবারও। তবে তফাৎ একটা ঘটেছে বৈকি। আজ যে মুহূর্তে এই ঘরে পা রেখেছেন সেই মজ্জাগত ভয়খানি তাকে ছেড়ে উধাও হয়েছে। সেটুকু টের পাননি তার স্বামী। শাস্ত্রজ্ঞান কি আমার আছে, নাকি সে যোগ্যতা আছে যে বরদিদির সাথে তা নিয়ে আলোচনা করব? জীবনে প্রথম ননদ দেবরের সাথে সরাসরি কথা বললেন স্বামীর সাথে, চোখে চোখ রেখে অবিচলিত কণ্ঠে। ও মা গো, কোথায় যাব? বলি কালে কালে আর কত রঙ্গ দেখব? তুই আমার সামনে রমেশের সাথে কথা কইছিস? এত দুর্জয় সাহস তোর বউ! ছি ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! আমার তো নিজেরই গালে মুখে চড়াতে ইচ্ছে করতেছে রে রমেশ। নাকি মা গঙ্গায় গা ঢালবো ঠাউর করতে পারছি না। চোখ কপালে তুলে মাধবীলতা চিরবিরিয়ে বলে উঠলেন, আপনার ভাই একখানা প্রশ্ন করেছিলেন, উত্তর না দিলে সে বড় বেয়াদবি হয়ে যেত বরদিদি। তাই সে বেয়াদবি কি ক্ষমা করতেন আপনার ভাই? মনে তো হয় না। আপনি শুধিয়ে দেখুন না হয়। কেটে কেটে উত্তর দিলেন কমলা সুন্দরী। বহু বছরের লাঞ্ছনা, অপমান, অভিমান, অত্যাচার বিন্দু বিন্দু হয়ে জমে এক বিশাল আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। আজ যদি নিজে জ্বলেন, তাহলে এদেরকেও জ্বালিয়ে তবে সেই আত্মহুতি দেবেন। এতক্ষণ পর রায় বাহাদুরের মনে হলো সামনে দাঁড়িয়ে থাকা রমণীটি তার বহুদিনের পরিচিত পদানত স্ত্রী নন। সামনে যিনি দৃপ্ত মুখে গ্রীবা সোজা করে কথা বলছেন তিনি কমলা সুন্দরী। মানে তার চেনা কমলা সুন্দরী নয়। তিনি স্ত্রীর গায়ে হাত তুলতে অভ্যস্ত, স্ত্রীকে মানসিক আঘাত করতে সিদ্ধহস্ত। রাতের অন্ধকারে স্ত্রীকে ফালা ফালা করে ছিঁড়ে রুধির মাখা সম্ভোগে বিশ্বাসী। পর নারীতে গমনটাও তার কাছে নতুন নয়, এবং সেটাতেই তিনি তার পুরুষাকার প্রতিষ্ঠা করা হয় বলে মনে করেন। কিন্তু আজ কমলার দেওয়া জবাব তাকে চোখ মেলে তাকাতে বাধ্য করেছে। শাসনের প্রয়োজন, মনে মনে বললেন কমলার স্বামী। তা সেই আলোচনার বিষয়টি কি ছিল? কথা যখন বলেইছ আমার সাথে বরদিদির সামনে, তখন বাকিটাও বলো। কি বলেছ পড়াশোনা নিয়ে? ভালো করে উঠে বসলেন রায় বাহাদুর। সবটাই জানেন আপনি, প্রতিটি কথাই আপনার কর্ণগোচর করা হয়েছে। তাও আপনি আবারও আমার মুখেই শুনতে চান? তাহলে আমিও আর মুখে কুলুপ লাগিয়ে থাকি কেন? মৃদু হাসলেন কমলা সুন্দরী, স্বামীর দিক থেকে ননদের দিকে মুখ ফিরিয়ে। তুই কি বলতে চাস বউ, আমি তোর নামে কুচ্ছ গেয়েছি রমেশের কাছে? তোর সংসারে আমি আগুন লাগিয়েছি? আমি বিধবা বুড়ি, এক মুঠো এক বেলা খেয়ে বাড়ির এক কোণে পড়ে থাকি, তাও তোর সহ্য হচ্ছে না বউ? রমেশ, কালই আমাকে কাশি পাঠানোর ব্যবস্থা কর। জলস্পর্শ করব না এ বাড়িতে আমি আর। কি অপমাননি, কি অপমাননি! মাধবীলতা কোকিয়ে উঠলেন। মিছেই তিলকে তাল করছেন আপনি বরদিদি। আগে বাড়ির কর্ত্রী ছিলেন মা, মায়ের পর আপনি। এই সহজ কথাখানা বাড়ির দুধের শিশুটিও বোঝে, আর আপনি বোঝেন না। আমি তো শুধু এ বাড়ির বউ, ওইটুকুই। তবে হ্যাঁ, ব্রজর মাও তো আমি। তাই আমি চাইব না জীবনের পরন্ত বেলায় এসে ব্রজর বউও শুধুমাত্র বাড়ির বউ হয়ে ঘোমটার আড়ালে দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বড় বউ, খুব বার বেড়েছে না? বেতের দাগ সব গা থেকে মুছে গেছে কি, তাই তো? ভেবো না ছেলে তোমাকে বাঁচাতে পারবে। আজও কয়েক ঘা বেতের বাড়ি মেরে তোমাকে শায়েস্তা করতে পারি, পরখ করে দেখবে নাকি? তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে অসহ্য রাগে গর্জে উঠলেন রায় বাহাদুর। যাক বাবা, বাঁচলুম। এতক্ষণ ভদ্রলোকের মুখোশ পড়েছিলেন তো চিনতে পারছিলুম না নিজের স্বামীকে। এখন সুন্দর চিনতে পারছি। আর পরখ করার দরকার আপনার থাকতে পারে, আমার নেই। আমি জানি আপনি একবার কেন 100,000 বার আমাকে রাস্তায় টেনে নামিয়ে চাবুক পেটা করতে পারেন। আপনি স্বামী, আপনি আমার মালিক। আর আপনাকে কে বললে আমি ব্রজকে এই সবের মধ্যে জড়াবো? সে আমাকে বাঁচাতে আসতে চাইতে পারে, আমি তাকে দেব না আসতে। সতীশ বলে হুঙ্কার দিলেন রায় বাহাদুর স্ত্রীর ব্যঙ্গ মিশ্রিত বাক্যবান হৃদয়ঙ্গম করে। বৌঠান, ক্ষমা চেয়ে গোল মিটিয়ে ফেলুন দয়া করে। বরদিদির পা ধরে ক্ষমা চাইলেই তো সব মিটে যায়। কেন মিছে মাথা পেতে
আজ অবধি মাথা পেতে অনেক অন্যায় মেনে নিয়েছি ঠাকুরপো, আর কিসের জন্য ক্ষমা চাইবো? ফাঁসির আসামিও কাঠগড়ায় দাঁড়িয়ে জানে ফাঁসিতে ঝুলবে কি কারণে। আমি তো এখনো অবধি কারণখানাই জানি নে ভাই। কোন অপরাধে ক্ষমা চাইবো বলো? সতীশ, এত কথার প্রয়োজন নেই। ওই ছোট লোক বংশের মেয়ে ছেলের সঙ্গে ওকে কিভাবে শিক্ষা দিতে হয় আমি জানি। তোমার যদি খুব কষ্ট হয় তুমি আসতে পারো, না হলে এই মুহূর্তে যে কাজটি তোমায় করতে বলেছিলাম তুমি করবে, না হলে আমি নিজেই করব। এই তো ঠাকুরপো, তোমার দাদা বলে দিলেন আমি কিরকম মেয়ে ছেলে, আমার শিক্ষার প্রয়োজন। তুমি নিজেকে আমার জন্য ছোট করো না। কমলার ভয় ভীতিহীন সুন্দর ও নির্মল সাহসে টলটল মুখখানি এক অজানা আলোয় মাখামাখি হয়ে রইল। দাঁতে দাঁত পিষে রায়বাহাদুর হাতের এক ঝটকায় বন্ধ দেরাজখানা খুলে সরু লকলকে বেত বের করলেন। কালে কালে কি যে হলো, পুলি পিঠের লেজ গজালো। আচ্ছা যেত তোর বউ, কোথায় স্বামীর পায়ে পড়ে পেরান ভিক্ষে করবি তা না, শটান খাড়া হয়ে দাঁড়িয়ে দেখছিস? ওই বেতখানা এই বয়সে গায়ে পড়লে ভালো লাগবে? সমর্থ ছেলের মা না তুই? মাধবীলতাও বোধ করি কমলার এতটা পরিবর্তন আশা করেননি। না বর দিদি, প্রাণের ভিক্ষে আপনার ভাইয়ের পায়ে পড়ে আর চাইতে বলবেন না, পারবো না। যখন ছোটটি ছিলুম অনেকবার হাতে পায়ে ধরে কেঁদেছি, তাও কি রেহাই মিলেছে? ওই বেতের দাগে দগদগে লাল হয়ে থাকতো চামড়া। আপনারা বাড়ির প্রতিটি লোক, মায়ে চাকর বাকর ঝি চাকরানি অবধি সবাই দেখেছে, সবাই বুঝেছে। আমার অভ্যেস হয়ে আছে, কিন্তু বিনা অপরাধে আপনার ভাইয়ের পা ধরে ক্ষমা আমি চাইব নে। সপাং করে একটা শব্দ হলো। রায় বাহাদুরের বেতের ঘায়ে মাটিতে লুটিয়ে পড়লেন কমলা সুন্দরী। কপালের মাঝখান থেকে ঝরঝরিয়ে রক্ত গড়িয়ে পড়ল শ্বেত পাথরের সাদা মেঝেতে। সতীশচন্দ্রের স্ত্রী বাসন্তীবালা এতক্ষণ কান লাগিয়ে রুদ্ধশ্বাসে সবটুকু শুনছিলেন বন্ধ দরজার অপর প্রান্ত থেকে। এবার ওই একই আওয়াজ বেশ কয়েকবার কানে এলো। তার সাথে ভাসুর ঠাকুরের মুখ নিঃসৃত অশ্রাব্য অকথ্য ভাষায় স্ত্রী সম্বোধন। সিদ্ধান্ত নিতে হবে তাকে, সেটুকু সার বুঝে এগোলেন ব্রজর ঘরের দিকে দ্রুত পায়ে। এ কি ছোট বৌদিদি, তুমি এদিকে? লক্ষ্মীমণি মনে মনে প্রবাদ গুনল। ব্রজ ভেতরে? হ্যাঁ, কিন্তু বড় বউ দিদি। ওমা, ও কি করতেছ? লক্ষ্মীমণিকে এক ধাক্কায় সরিয়ে ব্রজর সামনে গিয়ে দাঁড়ালেন বাসন্তীবালা। তোর ওই সব বই খাতা কলম পেন্সিলের মুখে আগুন ব্রজ। তুই হেতায় বসে লেখাপড়ার ভরং দেখাচ্ছিস, আর ওধারে তোর মা বোধহয় এতক্ষণে মরে পড়ে আছে। অঝরে কেঁদে ফেললেন বাসন্তীবালা। বড় জাতিকে অন্তর থেকে ভালোবাসেন, যবে থেকে এবাড়ির বউ হয়ে এসেছেন তাকে প্রতিটি পলে আগলে রেখেছেন কমলা সুন্দরী। রাগলে রায় বাহাদুরের ছোট ভাইটিও কম যান না। আর ননদ তো ছিলেনই, কিন্তু তাকে আঁচল দিয়ে প্রায় ঢেকেই রাখতেন কমলা এই সেদিন অবধি। তার পর দুই মেয়ে হওয়ার ফলে তিনি যখন প্রায় বাতিলের খাতায়, আর সতীশের আবার একবার বিয়ে দেওয়া যায় কিনা এমনটি যখন জল্পনা কল্পনা চলছিল, তখন কমলাই কোন মন্ত্র বলে সেটি আটকেছিলেন ঈশ্বর জানেন। কি বলছেন খুড়িমা? মায়ের কি হয়েছে? ব্রজ চিৎকার করে উঠে দাঁড়ালো হাতের বই ফেলে। কি হয়েছে? কি হয়েছে জানতে চাস? সত্যি জানতে চাস? তাহলে এখানে চেঁচিয়ে অযথা পরিশ্রম করিস না, আমার সাথে আয়। বড় হয়েছিস, আজ আমিও দেখতে চাই ব্রজ, শিক্ষা সংস্কারের কোনো মূল্য এই ধরিত্রীতে আছে কিনা। আমিও আজ দেখব কতটা ভালোবাসিস তুই তোর মাকে। আর কলকাতার কলেজে পড়ে কলেজেতে কতখানি সাহস আর জোর তোর এসেছে, নাকি শুধুই ওপর চালাকি? তোর এই কলেজের পাশের পড়া? চল আমার সাথে। ব্রজর হাত ধরে টেনে নিয়ে ঘর থেকে ছুটে বেরোলেন বাসন্তীবালা। ঘোমটা খসে পড়ল, আহত অশ্রু সংবরণ করার চেষ্টাও করলেন না। ভগবান জানেন কি ঘটে গেল ওদিকে। লক্ষ্মীমণির বিস্ফারিত নেত্রের সামনে দিয়ে কাল বৈশাখীর দাপটে বাসন্তীবালা ব্রজকে টেনে নিয়ে চলে গেলেন। সেগুন কাঠের ভারী দরজা যেন কোনো এক দানবের গুহার মতো নাম না জানা মন্ত্র বলে এঁটে বসে রইল ব্রজর বলিষ্ঠ হাতের অজস্র ধাক্কার পরেও। কিছু একটা উপায় করে খোল বাবা, দরজা দুখান ভেঙে দে লোক ডেকে। ফুপিয়ে কেঁদে চলেছেন বাসন্তীবালা। দাঁড়ান খুড়িমা, আজ এই দরজা খুলতেই হবে। অস্থির হবেন না, মায়ের কিছু হতে দেব না আমি। রাগে ফুঁসতে ফুঁসতে ব্রজ বলল, বাবা, খুড়োমশাই ভেতর থেকে দরজাটা খুলুন। পিসিমা দৌড় খুলে দাও, আমি শেষবারের মতো বলছি, নচেত দরজা এই মুহূর্তে ভাঙার ব্যবস্থা করতে হবে আমাকে।
ব্রজর রণহুঙ্কারে কান্না ভুলে বাসন্তীবালা অবাক চোখে তাকালেন। দেখতে কোমল নরম সরম হলেও ব্রজ যে চাইলে ইস্পাতের ন্যায় ধারালো কঠিন হতে পারে তিনি আন্দাজ করতে পারেননি। ভেবেছিলেন ব্রজ বোধ করি হাতে পায়ে ধরে দরজা খোলাবে, কিন্তু সে যে একেবারেই সেই পথে হাঁটল না। তা দেখে ব্রজর খুড়িমা যেমন অবাক হলেন, তেমনি খুশিতে মনটা ভরে গেল। দিদির শিক্ষে মিথ্যে হয়নি ঠাকুর, ব্রজ মানুষ হতে পেরেছে। বাইরে হম্বিতম্বি করছে কে? কার এত সাহস হলো এই বাড়িতে যে সাধ করে মরতে এসেছে? ক্রোধে এবং ক্রূর উল্লাসে অন্ধ রায় বাহাদুর নিজের পুত্রের কণ্ঠস্বর চিনতে অপারগ হয়ে দিদির দিকে তাকালেন। মনে তো হচ্ছেও আমাদের ব্রজর গলা, তা সে হেতা এলো কেমনে? কে খবর দিল তাকে? মাধবীলতা পান চিবোতে চিবোতে আর চোখে চাইলেন ছোট ভাইয়ের দিকে। সতীশচন্দ্র বুঝলেন ব্রজকে খবর দেওয়ার মতো সাহস বাড়িতে একটি ব্যক্তিরই আছে, তার নিজের স্ত্রীটির। বন্ধ ঘরের আড়ালে যতই আস্ফালন করুন আর গায়ে হাত তুলে শাসন করুন, সতীশচন্দ্র মর্মে মর্মে জানেন বাসন্তীবালার মেরুদণ্ডটি ভেঙে যায়নি আজও। রাঙা মুখে চোখ নিচু করে অধবদন হয়ে দাঁড়িয়ে রইলেন রায় বাহাদুরের ছোট ভাই। ও এত দরদ, এত দরদ যে আমারই ছেলেকে ডেকে এনে আমাকেই হুমকি দেওয়াচ্ছে। এই মেয়ে ছেলেটার পর এই বেত যেন ওর গায়ে পড়ে সতীশ। কমলা সুন্দরীর হালকা হলুদ গোলাপের মতো নরম চামড়ায় তখন রক্ত চন্দনের ছিটে। কেটে কেটে বসেছে স্বামী নামের পশুটির বেত্রাঘাত। কপালের ক্ষতটি থেকে রক্তক্ষরণ হয়ে চলেছে অনবরত। চোখের দৃষ্টিতে ধাঁধা লেগেছে, রক্তের ধারা শ্রাবণ চোখের পাতায় এসে জমছে একটু একটু করে। মাথা থেকে ঘুমটা খুলে গেছে বহুক্ষণ আগেই, যখন শুরু হয়েছে এই নিষ্করুণ প্রহার পর্ব। এলাই তো কুন্তল আর অবিন্যস্ত গায়ের আঁচল, দু চোখ জড়িয়ে আসছে, তার মধ্যে বহু দূর থেকে যেন পৃথিবীর অন্য প্রান্ত থেকে শুনলেন ব্রজর গলা, শুনলেন ব্রজর দরজা ভাঙার কথা। মাথায় এসে লাগলো সেই আওয়াজ। ধীরে ধীরে মাটিতে লুটিয়ে থাকা অবস্থা থেকে মুখ তুলে চাইলেন, এক একটি শব্দ উচ্চারণ করলেন অমানবিক মনের জোর আর পরিশ্রমের সাথে। এবার কি হবে বড়দিদি? আজ অবধি সব লুকোনো ছিল, পর্দার আড়ালে ছিল। আর তো রইল না আপনাদের আড়াল। ব্রজ যে টেনে খুলবে আপনাদের মুখোশ, কি করবেন তখন আপনার ভাই? যন্ত্রণা ক্লিষ্ট মুখে ফুটে উঠল এক চিলতে বিজয়ের হাসি। ব্রজ আমার ছেলে, বুঝলি বাকি? তোর মতো ছেনালিপনাও শেখেনি, ও আমার রক্ত, পুরুষ বাচ্চা। আজ যেমন আমি তোকে ছেঁচেছি, তেমনি ব্রজ তোর মুখ মাটিতে রোগড়ে দেবে। বেতটা ছুঁড়ে একদিকে ফেলে স্ত্রীর চুলের মুঠি ধরে ঝাঁজিয়ে উঠলেন কমলার স্বামী। প্রায় অসাড় হয়ে আসছে দেহ, বন্ধ হয়ে যাচ্ছে চোখ। তবুও কমলার ঠোঁট দুটি ঈষৎ কেঁপে উঠল। রক্তে মাখামাখি আঙুল দরজার দিকে তুলে কাঁপা কাঁপা গলায় স্বামীকে বললেন, বৃথাই কথা বাড়াচ্ছেন, দরজাখানি খুলে দিয়ে দেখুন, প্রমাণ হয়ে যাবে ব্রজ কার ছেলে। বাবা বউ, তুই তো দেখছি ভাঙবি তবু মচকাবিনি। ব্রজর গায়ে এই বংশে রক্ত বইছিল, ওই সব চোখের জলে নাকের জলেও ভুলবেনি। আমার বাপ ভাইয়েরা ওই বস্তুই নয়। হাত নাড়িয়ে এক প্রকার কুৎসিত মুখভঙ্গি করে মাধবীলতা মাটিতে পড়ে থাকা কমলাকে বললেন, দরজাটা খুলে দিলেই তো সব তর্ক বিতর্ক মিটে যায় বড়দিদি। বড় কথার জাল বোনেন আপনারা। কমলা জ্ঞান হারানোর আগের মুহূর্তে বলে উঠলেন, নিজেকে বড় করা শর্ত দিয়েছেন, আজ যে কঠিন পরীক্ষা তিনি দিয়েছেন তাকেও দেখতে হবে ব্রজ তার যোগ্য কিনা। কিছুটা দম্ভে আর কিছুটা মান বাঁচাতেই মাধবীলতার দৌড় খুলে দিতেই পিসিকে হাতের এক ধাক্কায় ছিটকে দিয়ে কমলার সামনে এসে মাটিতে বসে পড়ে ব্রজ। এখনকার মতো এই পর্যন্তই থাক। এই গল্পটি 3-4টে পর্ব হবে, কালকের দ্বিতীয় পর্ব দেব এবং আর দুদিনের মধ্যেই গল্পটি শেষ হয়ে যাবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।